গুলশানে পুলিশ সদস্যকে গুলি করে হত্যার ঘটনায় অপর পুলিশ সদস্য গ্রেফতার, জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড আবেদন। লুটপাট করে কেউ পার পাবে না বললেন ওবায়দুল কাদের, মিথ্যা বলার ক্ষেত্রে আওয়ামী লীগের জুড়ি নেই মন্তব্য মির্জা ফখরুলের। হোমিও বোর্ডকে ঘিরেই ডাক্তার দিলীপের সম্পদের পাহাড়, নিয়োগ ও বদলি বাণিজ্য যেখানে নিয়ম খতিয়ে দেখার তাগিদ টিআইবির। এমপি আনার হত্যার ঘটনায় কসাই সিয়ামকে নিয়ে কলকাতা সিআইডি পুলিশের অভিযান, বাজখোলা লেক থেকে একাধিক হাড় উদ্ধার। এবং কোম্পানিগুলো ইচ্ছেমতো ওষুধের দাম বাড়াতে পারবে না, কর্মস্থলে চিকিৎসককে না পাওয়া গেলে বরখাস্ত বললেন স্বাস্থ্যমন্ত্রী। দেখছিলেন শিরোনাম সংবাদ, দুপুরের সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। এবারে বিস্তারিত। রাজধানীর গুলশান বাড়িধারার কূটনৈতিক এলাকায় ফিলিস্তিন দূতাবাসের সামনে কাউসার আলী নামে এক কনস্টেবলের গুলিতে মনিরুল ইসলাম নামে আরেক পুলিশ কনস্টেবল নিহতের ঘটনায় অভিযুক্ত কাউসার আলীকে গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে 10 দিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। শনিবার রাতে এই ঘটনা ঘটে। এই সময় জাপান দূতাবাসের গাড়ি চালক সাজ্জাদ হোসেন গুলিবিদ্ধ হন। ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শনে এসে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন জানান, ঘটনার কারণ জানা না গেলেও তদন্ত চলছে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে গুলশান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত নিশাদ। নিশাদ আছেন আমাদের সঙ্গে। নিশাদ, আপনি তো সেখানকার পরিস্থিতি দেখছেন, আপনি এই মুহূর্তে আমাদেরকে জানাবেন গুলশানের ওই এলাকার এখন কি অবস্থা, আর ঘটনা তদন্তে কোনো কমিটি গঠন করা হয়েছে কিনা? জি ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আসলে গতকালকে যে পুলিশ কনস্টেবল যে গুলির ঘটনায় যেটি ঘটেছিল ফিলিস্তিনি দূতাবাসের সামনে গুলশান ডিপ্লোম্যাটিক জোনে, এবং পুলিশ কনস্টেবল মনিরুলকে হত্যা করা হয়েছে, গুলির মাধ্যমে গুলি দিয়ে হত্যা করা হয়েছে কাউসার নামে এক কনস্টেবল। তো আসলে সেই ঘটনায় আজকে সকাল থেকেও আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলছি যে আসলে ঠিক সেই ঘটনার পরবর্তীতে কি পদক্ষেপ নিয়েছে তারা, সে বিষয়ে আমরা কথা বলেছি। গতকালকে মূলত তার যে কনস্টেবল যে নিহত হয়েছে মনিরুল, তার যে ভাই, তার ভাই মামলা করেছিল এবং সেই মামলার প্রেক্ষিতে কিন্তু গুলশান থানায় সেই মামলাটি রয়েছে এবং একই সাথে সেটি মামলাটি তদন্তাধীন রয়েছে এবং সেই সাথে যে কনস্টেবল কাউসার তাকে রিমান্ডে নেওয়ার কথা বলেছেন আমাদেরকে এই যে গুলশান জোনে যে ডিসি রয়েছেন তিনি আমাদেরকে বলেছেন 10 দিনের রিমান্ড চাওয়া হবে। তো একই সাথে কিছুক্ষণ আগে ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিবুর রহমান, ডিএমপির অতিরিক্ত কমিশনার মহিদুর রহমান তিনি আমার সাথে কথা বলেছেন এবং তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন, আসলে তিনি যে মানসিক অসুস্থ কিনা সেটিও তদন্ত করা হচ্ছে এবং একই সাথে তার সাথেও পূর্বশত্রুতার কোনো জের ছিল কিনা সেটিও তদন্ত করা হচ্ছে। তবে সিসি ফুটেজের যে বিষয়টি সেটি আমরা স্পষ্ট আসলে দেখেছি যে প্রথমে এক রাউন্ড গুলি করে এবং পরবর্তীতে কয়েক রাউন্ড গুলি করা হয় তাকে। এবং একই সাথে এই পুলিশ কনস্টেবল যে কাউসার, তার চাকরি আসলে কী অবস্থা রয়েছে সেই বিষয়ে তিনি আমাদেরকে যে বিষয়টি স্পষ্ট করেছেন। তাদের যে নিয়ম অনুযায়ী তাকে কিন্তু তার অটো বরখাস্ত হয়েছেন এবং সেই সাথে তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে জিজ্ঞাসাবাদে ঠিক কী বিষয়গুলো স্পষ্ট হয়েছে বা কী বিষয়গুলো বের হয়ে আছে সেগুলো কিন্তু পরবর্তীতে জানানো হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে প্রাথমিকভাবে তার যে মানসিকভাবে যে সে যে অসুস্থ ছিল সেই বিষয়টি কিন্তু স্পষ্ট করা হচ্ছে, বারবার ডিএমপি থেকেও বারবার বলা হচ্ছে এবং একই সাথে এখনও আমাদেরকে সেই বিষয়টি কিন্তু জানানো হয়েছে। তো সব কিছু মিলে এই ঘটনার পেছনে এবং এই নিরাপত্তার বিষয় এবং পুলিশ আরও সতর্ক হওয়ার বিষয় কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। একই সাথে পুলিশ সদস্য যারা আছেন এবং তাদের মাঝে এ নিয়ে আলাদাভাবে একটা সচেতনতার বিষয় সৃষ্টি করা হবে বলেও তিনি নিশ্চিত করেছেন। এবং একই সাথে গুলশান যে জোন, সেই জোনে কিন্তু নিরাপত্তার যে বিষয়টি সেই বিষয় তারা জানিয়েছেন তাদের যথেষ্ট নিরাপত্তা রয়েছে এবং একই সাথে যদি আরও প্রয়োজন হয় সেক্ষেত্রে তারা আরও নিরাপত্তার ব্যবস্থা করবেন বলেও আমাদেরকে নিশ্চিত করেছেন। তো সব কিছু মিলিয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনারের তথ্য মতে যে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে এবং একই সাথে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে রিমান্ড যে 10 দিন চাওয়া আছে সেটি আরও বাড়ানো হবে বলেও, যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আরও বাড়ানোর কথাও তিনি কিন্তু জানিয়েছেন। তবে বিষয়টি এখনও মামলা যে প্রেক্ষিতে সেটি তদন্তাধীন রয়েছে। তো এই ছিল ডিএমপি ওই যে কার্যালয়, সেই কার্যালয় থেকে আমার কাছে থাকা গতকালকের যে কনস্টেবল হত্যার যে ঘটনা, সেই ঘটনার সবশেষ তথ্য। নিশাদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, গুলশান থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী নিশাদ।
দুদকের তলবে হাজির হতে সময় আবেদন করেছেন সাবেক আইজিপি বেনজির আহমেদের স্ত্রী ও 3 মেয়ে। বিস্তারিত জানাতে দুর্নীতি দমন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার যুক্ত হচ্ছেন। মাজহার, এই যে আবেদন, এ বিষয়ে বেনজির স্ত্রী ও কন্যারা কি বলছেন, বিস্তারিত জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে এই মুহূর্তে কিন্তু টক অফ দ্য কান্ট্রি দেশের সাবেক পুলিশের আইজিপি বেনজির আহমেদ। আপনি জানেন যে সারা দেশে এবং বিদেশেও কিন্তু তার ব্যাপক পরিমাণ সম্পত্তির অনুসন্ধান করেছে দুর্নীতি দমন কমিশন দুদক, এবং এটি কিন্তু সারা দেশে আলোচিত হচ্ছে। এবং এই আলোচনার মধ্যেই কিন্তু দুর্নীতি দমন কমিশনের যে তথ্য, সে তাদের কাছে পুরোপুরি তথ্য না থাকলেও গণমাধ্যম বরাতে যেটি জানা যাচ্ছে যে এরই মধ্যে কিন্তু দেশ ছেড়ে পালিয়েছেন, অর্থাৎ দেশ ছেড়েছেন, অর্থাৎ বিদেশে চলে গেছেন পুলিশের সাবেক আইজিপি। তার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের অনুসন্ধানের কাজের অংশ হিসাবেই কিন্তু তাকে তলব করা হয়েছিল। আপনি জানেন যে প্রথম বেনজির আহমেদকে তলব করা হয় 6 তারিখে, অর্থাৎ জুনের 6 তারিখে বেনজিরকে তলব করা হয়, কিন্তু তিনি সেদিন আসার আগে অর্থাৎ জুনের 5 তারিখে তিনি কিন্তু আইনজীবীর মাধ্যমে দুদকে সময় চেয়ে তিনি আবেদন করেছিলেন, এবং পরবর্তীতে কিন্তু দুদক পুনরায় তাকে 23শে জুন তলব করেছে। আপনি জানেন যে প্রথম বেনজিরকে এবং তারপর আজকে যে 9 জন তলব করা হয়েছিল তার স্ত্রী এবং 3 কন্যাকে একইভাবে, অর্থাৎ বেনজির যেভাবে সময় চেয়ে আবেদন করেছিলেন, বেনজির একদিন আগে সময় চেয়ে আবেদন করেছিলেন, আজকে যেহেতু তাদের স্ত্রী এবং কন্যাদের হাজির হওয়ার কথা ছিল, তারা কিন্তু নির্দিষ্ট সময় তারাও হাজির হননি। বলা হচ্ছে যে তারাও দেশ থেকে চলে গিয়েছেন এবং তারাও বিদেশে, বেনজিরের সাথে বিদেশ চলে গিয়েছেন, যার পরিপ্রেক্ষিতে কিন্তু বেনজির যেভাবে দুদকের কাছে সময় চেয়ে আবেদন করেছিলেন, আজকেও কিন্তু তার স্ত্রী এবং কন্যারা আইনজীবীর মাধ্যমে দুদকে সময় চেয়ে আবেদন করেছেন। তো এখন পর্যন্ত দুদকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি, তবে আমরা যেটি জানতে পেরেছি যে আইনজীবীর মাধ্যমে স্ত্রী এবং কন্যারা সময় চেয়েছেন। তবে আজকে অফিস শেষ হলে আমরা যখন দুদকের কর্মকর্তা বা চেয়ারম্যান বা সচিবের সাথে কথা বলতে পারবো, তখন বিষয়টি হয়তো বা আনুষ্ঠানিকভাবে জানতে পারবো। তো এখন পর্যন্ত যেটি জানা যাচ্ছে যে তিনি আবেদন করেছেন। এখন সেই আবেদনের প্রেক্ষিতে দুদক তাদেরকে আবার পুনরায় তলব করবে কিনা বা কবে করতে পারে, সেই জিনিসটি হয়তো বা পরবর্তীতে জানা যাবে। আপনি জানেন যে সাবেক পুলিশ প্রধান এবং তিনি একই সাথে ডিএমপি কমিশনার ছিলেন এবং র্যাবের প্রধান ছিলেন, এবং তিনি ক্ষমতায় থাকা অবস্থায় কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে যে বাংলাদেশের বিভিন্ন জেলায় এবং রাজধানী ঢাকাতে তার ব্যাপক পরিমাণ সম্পত্তি রয়েছে এবং তার অনেক ব্যাংক এবং ব্যাংক ব্যালেন্স রয়েছে, একই সাথে তিনি বিদেশেও কিন্তু টাকা পাচার করছেন। সেই বিষয়গুলো সামনে রেখেই কিন্তু দুর্নীতি দমন কমিশন জ্ঞাত বহির্ভূত আয়ের ব্যাপারে যেরকম তদন্ত করছেন, একই সাথে দেশের বাইরে যে সম্পদ পাচার করছেন সেগুলো কিন্তু নিয়ে তদন্ত করছেন, এবং তারা বলছেন যে ন্যায় বিচারের স্বার্থে বেনজিরকে সময় দেওয়া হয়েছে, একই সাথে তার স্ত্রী কন্যাদেরকে হয়তো বা সেই বিবেচনায় তাদেরকে সময় দেওয়া হতে পারে। সব মিলে এখন পর্যন্ত বেনজিরের যে সবাই যে আশায় ছিল তিনি দুদকে আসবেন, সেটি কিন্তু আসেননি, একইভাবে কিন্তু তার স্ত্রী এবং কন্যারাও আসলেন না। তবে শেষ পর্যন্ত তাদেরকে আবার সময় দিবে কিনা সেটির জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। এখন পর্যন্ত দুদকে তারা আসেননি। এই ছিল আমার কাছে সব মিলে বেনজির এবং তার স্ত্রী কন্যাদের আজকে দুদকে হাজির হওয়া সম্পর্কে সর্বশেষ তথ্য। মাজহার, ধন্যবাদ আপনাকে। দর্শক, দুদকের তলবে হাজির হতে সময় আবেদন করেছেন সাবেক আইজিপি বেনজির আহমেদের স্ত্রী ও 3 মেয়ে। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাজহারুল ইসলাম। কলকাতায় বাংলাদেশি এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় প্রায় 1 মাস পেরিয়ে গেলেও মরদেহের সন্ধান মেলেনি। এই মামলায় নেপালে পালিয়ে যাওয়া আসামি সিয়ামকে গতকালই কলকাতায় ফিরিয়ে আনে পুলিশ। আজ তাকে নিয়ে মরদেহের সন্ধানে ফের অভিযানে বের হয় সিআইডি। এই সময় কলকাতায় বাজখোলা খাল থেকে উদ্ধার করা হয় একাধিক হাড়। আসামি সিয়ামের দাবি, এই হাড় এমপি আনোয়ারুল আজিম আনারের। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ দুর্নীতি করে ছাড় পাবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভায় তিনি এই কথা বলেন। রাঘব বোয়ালদের লুটপাট বন্ধ করার জন্যই এবারের বাজেট। তৌফিক মাহমুদ মোনার রিপোর্ট। কেন্দ্রীয় নেতাদের সাথে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ জেলা আওয়ামী লীগ এবং সব সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকদের যৌথ সভা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে 23 বঙ্গবন্ধু এভিনিউতে এই সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সবার শুরুতে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, বলেন বেনজির আজিজ আওয়ামী লীগের কেউ নয়, দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। তা আমি এখানে বেনজিররা, তারপরে আজিজাম সেনা প্রধান ছিলেন, আজিজ সাহেবেরা, তারা দুর্নীতি করে কেউ ছাড় পাবেন না। শেখ হাসিনার তারা আওয়ামী লীগের লোক নয়, একজন পুলিশ অফিসার আর একজন সেনা অফিসার।
তারা দুর্নীতি করছে। কথা হচ্ছে দুর্নীতি করে তারা পার পেয়েছে। বিএনপির আমলের সীমান্তে হত্যা বেশি হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, রাঘব বোয়ালদের দুর্নীতি বন্ধ করতেই এবারের বাজেট। বেগম খালেদা জিও বলেছে সাদা করেন, তাহলে তারা বেগম খালেদা জিয়া, সাইফুর রহমান এখন মৃত মানুষ, মরহুম বলতে চাই না, তারাও তাহলে দুর্বৃত্ত। আর লুটপাটের জন্য রাঘব বোয়ালদের এই বাজেটটা করা হয়েছে রাঘব বোয়ালদের লুটপাট বন্ধ করার জন্য। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামী 23 জুন সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ জনসভা করবে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে দেশ বিক্রি করে দিচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। অভিযোগ করেন, দেশের অর্থনীতিকে ধ্বংস করে পরনির্ভরশীল করে দিচ্ছে ক্ষমতাসীন সরকার। বাজেটে জনগণের সমস্যা কমার কোনো ব্যবস্থা না করে বাড়ানোর ব্যবস্থা করেছে সরকার বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজের স্বার্থে, ক্ষমতায় থাকার স্বার্থে কিভাবে দেশকে বিক্রি করে দিচ্ছে, তাদের কথাবার্তাই তো সমস্ত এসছে। আমি ওগুলো রিপিট করতে চাই। তারা আজকে দেশকে বিক্রি করছে, তারা আজকে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। কার স্বার্থে? অর্থনীতিকে ধ্বংস করেছে সম্পূর্ণভাবে বিদেশিদের স্বার্থে। পরনির্ভরশীল একটা জাতিতে পরিণত করেছে। ছিলেন হাসপাতালে ৪র্থ শ্রেণীর কর্মচারী, বনে গেলেন হোমিও বোর্ডের চেয়ারম্যান। ৫ দফা মেয়াদে ১৬ বছরও ছাড়েননি চেয়ারম্যান পদ। দুর্নীতির প্রমাণ পেয়ে মন্ত্রণালয়ের চিঠি দিয়েও নাড়ানো যায়নি ডাক্তার দিলীপ কুমারের চেয়ারম্যান পদ। হোমিও বোর্ডে কায়েম করেছেন পরিবারতন্ত্র। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজের ইচ্ছাকে নিয়মে পরিণত করেছেন ডাক্তার দিলীপ। চেয়ারম্যান পদের বদলতে বনে যান প্রায় ১,০০০ কোটি টাকার মালিক, গড়েন স্বর্ণ ও হীরার ব্যবসা। অনুসন্ধানের আজ দ্বিতীয় পর্ব, জানাচ্ছেন ফখরুল ইসলাম। ডাক্তার দিলীপ কুমার রায় নামে বেনামে সম্পদ, বিত্ত বৈভবে এখন প্রায় ১,০০০ কোটি টাকার মালিক। স্বর্ণ হীরে ব্যবসায় প্রতিষ্ঠিত ব্যবসায়ী। বাড়ি, কারখানা, ইটভাটা, মেডিকেল কলেজ, কোথায় নেই ব্যবসা। ব্যবসা প্রসারিত বহুমুখী খাতে। ফরিদপুর বোয়ালমারীর ধোপা পরিবারের সন্তান দিলীপ কুমার রায়ের উত্থানটা ৮০-র দশকে হোমিওপ্যাথি মেডিকেল কলেজের ৪র্থ শ্রেণীর কর্মচারী হিসেবে। করেন রাজনীতিও। ডিপ্লোমা করেই হয়ে যান ডাক্তার দিলীপ কুমার। আউটডোর চিকিৎসক ওপিডি থেকে ২০০৮ সালের পর আবাসিক চিকিৎসকের দরকার নেই, তাতেও জোরপূর্বক ভাগিয়ে নেন আরএমও পদ। ছাপোষা চিকিৎসক থেকে প্রভাবের ষোলকলা পূর্ণ করে এক লাফে বসেন হোমিও বোর্ডের চেয়ারম্যান পদে। তিনি তার পদ পদবি এবং রাজনৈতিক পরিচয় দিয়ে তিনি হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান হয়েছেন। তার এই ৩০টা কলেজের অনুমোদনের সময় একটা অবৈধ অর্থ উপার্জন, যে এতজন লোক লাগবে, সে এর চেয়েও বেশি লোক নিয়োগ দিয়ে ওদের থেকে একটা অবৈধ অর্থ তিনি নিয়েছেন বলে আমরা জেনেছি। ৩ বছর মেয়াদী বোর্ড হলেও ডাক্তার দিলীপের চেয়ারম্যান পদের মেয়াদ আজও সদরূপে বহাল। প্রথমেই নিজ নামে ফরিদপুর বোয়ালমারীতে প্রতিষ্ঠা করেন ডাক্তার দিলীপ রায় মেডিকেল কলেজ হাসপাতাল। এখানে নিয়ম নীতির তোয়াক্কা না করেই সরকারি অনুদান ৪ দফায় নেন ১ কোটি টাকারও বেশি। অভিযোগ আছে, দেশের বিভিন্ন মেডিকেল কলেজে মোটা অঙ্কের বিনিময়ে সরকারি অনুদান বরাদ্দ দিতেন চেয়ারম্যান দিলীপ কুমার। দিলীপ কুমার হোমিও বোর্ডের চেয়ারম্যান হয়ে বোর্ডের অধীনস্থ এই হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হাসপাতালের সরকারি বেতনভোগী আবাসিক চিকিৎসকের চাকরি করেন। তবে এখানেও রয়েছে বিস্তর অনিয়ম। একদিনের জন্য হাসপাতালটিতে যাননি, করেননি হাজিরা খাতায় স্বাক্ষর। তবে বছরের পর বছর মাসিক ৫৫,০০০ টাকা নিয়েছেন। শুধু তাই নয়, প্রভাব দেখিয়ে টানা ২ বছরের জন্য বেতনভুক্ত ছুটিও নেন। সরকারি চাকরির বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর। এই নিয়ম মেনে হোমিওপ্যাথি বোর্ডে প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক পদে নিয়োগের বিজ্ঞাপনও দেয়া হয়। কিন্তু ৪৬ বছর বয়সী ডাক্তার শহীদুল ইসলামকে নিয়ম ভঙ্গ করে চাকরি দেন ডাক্তার দিলীপ। পরে মন্ত্রণালয় নিয়োগে অনুমতি না দেয়া সত্ত্বেও পরীক্ষা নিয়ন্ত্রককে বহাল তবিয়তে রেখে দেন। এছাড়া সহকারী কন্ট্রোলার পদে তারিকুজ্জামান সোহেল নামের একজনকে চাকরি দেওয়ার কথা বলে তাকে ৭ বছর ধরে বোর্ড থেকে ৩০,০০০ টাকা বেতন দেওয়া হয়।
কিন্তু মন্ত্রণালয় বেঁকে বসায় সহকারী কন্ট্রোলার পদ তৈরি করতে না পেরে তারিকুজ্জামানকে বিদায় দিতে হয়। অভিযোগ আছে হোমিওপ্যাথি বোর্ড চেয়ারম্যান দিলীপ তার সময় সারা দেশে 27টিরও বেশি হোমিওপ্যাথি মেডিকেল কলেজের অনুমোদন দেন। এইসব কলেজে প্রয়োজনের অতিরিক্ত 20 থেকে 40 জন শিক্ষক কর্মচারীও নিয়োগ দেন। অভিযোগ আছে কলেজের অনুমোদন দিতে 20 লাখ ও শিক্ষক কর্মচারী নিয়োগে 2 থেকে 7 লাখ টাকা লেনদেন করেছেন ডাক্তার দিলীপ। এইসব অভিযোগ তদন্তে প্রমাণিত হলে মন্ত্রণালয় চিঠি দিয়ে ডাক্তার দিলীপ কুমার রায়কে নিয়োগ বদলি থেকে বিরত থাকার নির্দেশ দেন। শুধু তাই নয়, হোমিওপ্যাথি বোর্ডে মেম্বার নিয়োগেও অর্থ হাতিয়েছেন বলে অভিযোগ রয়েছে। আশিস নিয়োগী শিক্ষক হলেও চিকিৎসক কোটা তাকে বোর্ডের মেম্বার করেন ডাক্তার দিলীপ। বোর্ডকে তার অধীনস্থ রাখার পাশাপাশি অর্থ হাতিয়ে নিতেও সিদ্ধহস্ত দিলীপ কুমার। ওনার কলেজ দেওয়া বা ওনার নিয়োগ দেওয়া, বোর্ডের স্টাফ নিয়োগ, সমস্ত কিছুতেই ওনার অনিয়ম পাহাড় সমান। যেমন অনেকেই বলে এখানে কোটি কোটি টাকার বাণিজ্য হয়েছে। এই বাণিজ্য ছাড়া এগুলি কেন করবে? এবং উনি আসার পর থেকে আজ পর্যন্ত হোমিওপ্যাথিক একটা ধ্বংসের দ্বার প্রান্তে, খাদের কিনারায় দাঁড়ায় আছে। প্রত্যেকটা নিয়োগে থেকেই কেন দিয়েছে এটা আমরা হয়তো অবুঝার ইয়ে নেই, কারণ বড় অঙ্কের অর্থ লেনদেনের মাধ্যমে হয় এবং পাওয়ার অপব্যবহার করে আজকে সে বারবারই বোর্ডের চেয়ারম্যান এবং সামনে যে কাউন্সিলর আবারও সে পায়তারা চলছে যে আবারও সে পূর্ণাঙ্গ টিম নিয়ে চলে আসার জন্য আমাদের হোমিওপ্যাথিকে ধ্বংসের ধার প্রান্তে নিয়ে চলে। হোমিওপ্যাথি বোর্ড নিজের পারিবারিক বোর্ডেও পরিণত করেছেন ডাক্তার দিলীপ কুমার। বোর্ডের সহকারী রেজিস্ট্রার পদে নিয়োগ দিয়েছেন নিজের ভাতিজা অমিত রায়কে। আরেক ভাতিজা ডাক্তার প্রদীপ রায়কে আইনানুগ অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ বানিয়েছেন নিজের হোমিও মেডিকেল কলেজে। 2023 সালে হোমিও বোর্ড ভেঙে বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসা ও শিক্ষা কাউন্সিল গঠন হলে দিলীপ কুমার এখানেও নির্বাহী চেয়ারম্যান। দিলীপ কুমারের এত সব অনিয়ম আর দাপটের আলাদিনের চেরাগ নাকি তার রাজনৈতিক অবস্থান। এসব অভিযোগের বিষয়ে জানতে চাই ডাক্তার দিলীপ কুমারের কাছে। আমার দুর্নীতি কোথায়? হোমিওপ্যাথি বোর্ডের বাজেট হলো 4 কোটি টাকা। যদি টাকা নিয়ে নিয়োগ দেয়, মাগনা দেয়, মেধায় দেয়, এটা তো ডিসি দেবে। আমি নিয়োগ করতাম না। আমাকে যেটা বলছে যে অনেক আইন ছিল না, শিক্ষকদের বেতন কেন দিলাম আমি? সেই কলেজে আমার ভাতিজা, তার যদি শিক্ষাগত যোগ্যতা ঠিক থাকে, তার লেখাপড়া ঠিক, 10 বছর হয়নি শিক্ষকতার অভিজ্ঞতা লাগে না তো, সেটা প্রবাসক। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিএবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানান, দুর্নীতির আশ্রয়ে এমন অর্থবিত্তের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খতিয়ে দেখা উচিত। এই ধরনের উত্থানটা ঘটেছে, বিশেষ করে রাজনৈতিক প্রভাব, দলীয় রাজনৈতিক প্রভাব এখানে একটা মুখ্য ভূমিকা পালন করেছে। পুরো প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াকে এক ধরনের জিম্মি করে এই ঘটনাগুলো ঘটেছে। এবং এই ক্ষেত্রে যেহেতু দলীয় রাজনৈতিক প্রভাবের একটা সুনির্দিষ্ট তথ্য আছে, সেই কারণেই দুদক এটা এভাবে বিষয়টি নিয়ে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে ব্যর্থ হয়েছে কিনা, ঘাটতি সৃষ্টি করেছে কিনা, সেটাও কিন্তু দুদকেরও এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য দায়বদ্ধ বলে আমরা মনে করি। একই সঙ্গে রাজনৈতিক পরিচয়ে কোনো দুর্নীতি হলে সেই বিষয়টিও নজরে আনার তাগিদ দেন ডক্টর ইফতেখারুজ্জামান। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। ওষুধ কোম্পানিগুলো যেন ইচ্ছে মতো দাম বাড়াতে না পারে সেজন্য নীতিমালার করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। রোববার দুপুরে সচিবালয় গণমাধ্যম কেন্দ্রে এক সংলাপে অংশ নিয়ে একথা বলেন তিনি। এ সময় মন্ত্রী জানান, কর্মস্থলে ডাক্তার পাওয়া না গেলে বরখাস্ত করা হবে। জটিল পরিস্থিতি ছাড়া সিজারিয়ান অপারেশন না করতে সরকারি হাসপাতালগুলোকে নির্দেশনাও দেন মন্ত্রী। আমি একবার না কয়েকবারই বলছি যে ওষুধের দাম যেন না বাড়ে, এবং আমার কথা হচ্ছে যেটা সরকারের রিটেল প্রাইস নির্ধারণ করে দেওয়া হয়েছে তার বাইরে গেলে তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়ার জন্য আমি এটা বলছি, এবং এটা আমি নিয়ে আরো গুরুত্ব সহকারে দেখব যে এটা কি করা যায়। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে স্থগিত হওয়া 19 উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ চলছে। দু-একটি উপজেলার কেন্দ্রে সকাল থেকে ভোটার উপস্থিতি থাকলেও বেশিরভাগ কেন্দ্রে ভোটারের সংখ্যা একেবারেই কম। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে স্থগিত হওয়া 19 উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ চলছে। দু-একটি উপজেলার কেন্দ্রে সকাল থেকে ভোটার উপস্থিতি সরব থাকলেও বেশিরভাগ কেন্দ্রেই উপস্থিতি কম। পিরোজপুরে উৎসবমুখর পরিবেশে মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে চলছে ভোট গ্রহণ। সকাল থেকেই দলে দলে আসতে শুরু করেছেন ভোটাররা। কেন্দ্রের সামনে ভোটারদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
ভোলায় 5 স্তরের নিরাপত্তার মধ্য দিয়ে লালমোহন ও তজুমউদ্দিন উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে। সকালে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়তে পারে বলে জানান কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার। ভোট দিতে এসে সন্তোষ প্রকাশ করেন ভোটাররা। ভোট দিতে আসছি, আনন্দের বিষয়। ইনশাল্লাহ পরিবেশও খুব ভালো দেখতে দিই এবং আবার ভোট দিমু এই আশায় দাঁড়িয়ে আছি। আমার এই জায়গায় সার্বিক অবস্থা খুবই ভালো আছে। ভোট গ্রহণ শুরু থেকে এখনও চলতে আছে। দিন বাড়ার মানে বেলা বাড়ার সাথে সাথে হয়তো আরও বাড়বে। এই আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত আছে। বাগেরহাটের 3 উপজেলায় ভোট শুরু হয়েছে। সকাল 8টায় এসব উপজেলার 193টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। তবে সকাল থেকে বিভিন্ন কেন্দ্র ঘুরে তেমন ভোটার উপস্থিতি চোখে পড়েনি। স্থগিত হওয়া ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়া উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। এই 2 উপজেলায় মোট প্রার্থী রয়েছেন 26 জন। ভোটের পরিবেশ যথেষ্ট ভালো ছিল, ওখানে একদম সুষ্ঠুভাবে সবকিছু হয়েছে। আমার পছন্দসই প্রার্থীরে ভোট আমি দিছি সুন্দরভাবে, কোনো অসুবিধা নেই। বাড়ি বসে থাকলে তো এই ভোটটা একটা ভোটের জন্য তো অনেক ক্ষতি হতে পারে, এই কারণে আমি চললে। উৎসবমুখর পরিবেশে পটুয়াখালী সদর, দুমকি ও মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। আমার প্রথমবার ভোট দিয়ে আমার খুব আনন্দ লাগতেছে। আর আমার রাস্তাঘাটে কোনো মানুষজন আমাকে বিরক্ত করে নাই বা কোন ভোটে দেব কোনটা দেব সেরকম কোনো হয় নাই। আমাকে দিয়ে একটা ভোট পাই, এটা হলো আমার শখ জিনিস। আমরা শখ করে বাড়ি চলে যাবো, আমাকে এতে টাকাও লাগবে না, পয়সা লাগবে না, এটা আমাকে পাইব। বিকেল 4টা পর্যন্ত চলবে এ ভোট গ্রহণ এবং এরই মধ্য দিয়ে শেষ হবে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। স্থগিত নির্বাচনের ভোট গ্রহণ নিয়ে বিস্তারিত জানাতে বরিশাল ও বাগেরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি এবং এস সোহান। প্রথমে চলে যাচ্ছি বরিশালে, সেখানে সহকর্মী রয়েছেন শফিক। এখনকার নির্বাচনের পরিস্থিতি কেমন দেখছেন, আর ভোটারদের ভোট দিতে এসে কোনো অসুবিধায় পড়তে হয়েছে কিনা, ভোট সুষ্ঠুভাবে হয়েছে কিনা সে বিষয়টি জানাবেন। লিনিয়া, আমি এখন দাঁড়িয়ে আছি বরিশালের গৌরনদী উপজেলার পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে। এই কেন্দ্রে কিন্তু আজ সকালে সামান্য একটা বিশৃঙ্খলার ঘটনা ঘটে। সেটি হচ্ছে এমন যে একজন চেয়ারম্যান প্রার্থী, তার সমর্থক স্থানীয় ছাত্রলীগ নেতা, সে প্রভাব বিস্তার করার চেষ্টা করলে তাকে কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা এখানে দায়িত্বে ছিলেন তারা কিন্তু তাকে আটক করেন এবং তার প্রেক্ষিতে কিন্তু দুই যে চেয়ারম্যান প্রার্থী তাদের মধ্যে কিন্তু বেশ বাকবিতণ্ডা হয় কেন্দ্রের সামনে। পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যরা এসে এই দুই চেয়ারম্যান প্রার্থী সহ অন্য যারা সমর্থক ছিল তাদের সকলকে কিন্তু এই জায়গা থেকে দূরে সরিয়ে দেয়। এছাড়া যদি বলা যায় যে অন্যান্য সকল কেন্দ্রে বেশ সুষ্ঠুভাবেই ভোট গ্রহণ চলছে। আমরা সর্বশেষ বেলা 2টায় যে খোঁজ নিয়েছি সেখানে জানতে পেরেছি যে গৌরনদী উপজেলায় এই যে ভোট কাস্টিং হার প্রায় 35% কাছাকাছি এবং যে আগলঝাড়া উপজেলা সেই উপজেলায় প্রায় 30% ভোট ইতোমধ্যে আসলে কাস্ট হয়ে গেছে। এখন যেহেতু একটু দুপুরের সময়, মধ্যাহ্ন ভোজের সময়, অনেকেই আসলে এজন্য আসলে খাবার গ্রহণের জন্য নিজ নিজ হয়তোবা বাসায় অবস্থান করছে। এর পর হয়তোবা আরো আধা ঘন্টা পর ভোটার উপস্থিতি আবার সকালের মতোই সরব হবে বলেই আমরা আসলে বুঝতে পারছি। এবং স্থানীয় যে রাজনৈতিক বিশেষজ্ঞরা ছিলেন তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এর আগে যে 3 পর্যায়ে নির্বাচন হয়েছে তার চেয়ে কিন্তু এবার আসলে ভোটার উপস্থিতি আরো বেশি হবে, এটাই হচ্ছে তাদের ধারণা। তো এই ছিল বরিশাল থেকে আমার কাছে উপজেলা নির্বাচনের সর্বশেষ খবর। আমরা এখন চলে যাব বাগেরহাটে, সেখানে রয়েছে সহকর্মী সোহান। সকাল থেকে কিন্তু বাগেরহাটের মোংলা, মোরেলগঞ্জ এবং শরণখোলা উপজেলায় ভোট গ্রহণ চলছে। সারাদিনই মোটামুটি ভোটার উপস্থিতি ছিল, তবে পুরুষদের তুলনায় নারীদের উপস্থিতি আমরা বেশি লক্ষ্য করেছি। আমরা
রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে যেটা জেনেছি, সর্বশেষ 2টা পর্যন্ত কিন্তু মোটামুটি বেশ ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এবং আমরা যদি উপজেলা অনুযায়ী বলি তাহলে মোংলায় 33%, মোরেলগঞ্জে 22% এবং শরণখোলায় 39% ভোট পড়েছে দুপুর 2টা পর্যন্ত। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি, 3টি উপজেলায় কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক রয়েছে। তবে মোংলা উপজেলায় একজন যুবককে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ওই যুবক এক আনসার সদস্যকে ধাক্কা দেওয়া এবং চড়থাপ্পড় মারার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এছাড়া 3টি উপজেলায় স্বাভাবিকভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই 3টি উপজেলায় কিন্তু 193টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং 4,78,625 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এবং 3টি উপজেলায় 8 জন চেয়ারম্যান, 8 জন মহিলা ভাইস চেয়ারম্যান এবং 14 জন ভাইস চেয়ারম্যান কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। সবকিছু মিলিয়ে এই নির্বাচনটা একটি উৎসবমুখর নির্বাচন ছিল, কারণ এই নির্বাচনে কোনো রাজনৈতিক প্রতীক ছিল না। রাজনৈতিক প্রতীক না থাকার কারণে কিন্তু ভোটাররা প্রভাবমুক্তভাবে ভোট দিতে পেরেছে বলে আমাদেরকে তারা জানিয়েছেন। বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে নির্বাচনের সর্বশেষ খবর। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, নির্বাচনের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। সরকার এবারও গতানুগতিক বাজেট দিয়েছে বলে মন্তব্য করেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু। সকালে প্রেস ক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল আয়োজিত 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেট পর্যালোচনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি বলেন, উচ্চ মূল্যস্ফীতির এ সময় উচ্চ প্রবৃদ্ধির হার কখনো বাস্তবায়ন হয় না। বাজেটে বৈধ করদাতাদের সাথে ন্যায় বিচার করা হচ্ছে না বলেও জানান হাসানুল হক ইনু। অন্তত 2 বছরের জন্য ক্রাইসিস ম্যানেজমেন্ট একটা বাজেট করেন। 2 বছর পরে পরিস্থিতি আয়ত্তে আসলে তারপরেরটা আবার আমরা অন্যভাবে বাজেটটা সাজাবো। বাজেটে বিশেষ উদ্যোগ গ্রহণ করা, যেটাকে আমি বলে থাকি সর্বজনীন খাদ্য ব্যবস্থা, সর্বজনীন শিক্ষা ব্যবস্থা, সর্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা। রুই কাতলা বোয়াল মাছ ধরার জন্যে সাঁড়াশি আক্রমণ করে গলায় পা দিয়ে এদেরকে ধরে কাবু করতে হবে, তাছাড়া এটা সম্ভব না। সংবাদ দুপুরে আলোচনা থাকছে। বিশ্বকাপে আজ ভারত পাকিস্তান মহারণ। সুপার সানডেতে মর্যাদা লড়াইয়ে জিততে মরিয়া 2 দল। নতুন প্রজন্মকে ডিজিটাল লেনদেনে প্রস্তুত করতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী দেশে প্রথমবারের মতো MFS এর স্টুডেন্ট অ্যাকাউন্ট নিয়ে এলো বিকাশ। নবীন শিক্ষার্থীদের প্রয়োজনকে মাথায় রেখে এই অ্যাকাউন্টের সেবা তালিকা তৈরি করা হয়েছে। 14 থেকে 18 বছরের নিচের বয়সীদের জন্য খোলা এই অ্যাকাউন্টে তাদের মা বা বাবার বিকাশ অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত থাকবে। অ্যাকাউন্ট খুলতে প্রয়োজন হবে ডিজিটাল জন্ম সনদপত্র, মা বা বাবার সচল বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এবং তাদের সম্মতি। শিক্ষার্থীরা স্কুল কলেজের ফি পরিশোধ, ছোট ছোট দৈনন্দিন কেনাকাটা, মোবাইল রিচার্জ, কাউকে টাকা পাঠানো, বিল পরিশোধ সহ কয়েক ধরনের সেবা নিতে পারবেন সহজেই। আবারও কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী। দলীয় সংসদ সদস্যদের সর্বসম্মতিক্রমে এই পদে নির্বাচিত হন তিনি। এছাড়াও বৈঠকে ইন্ডিয়া মঞ্চের ভালো ফলের জন্য তৃণমূলের প্রশংসা কংগ্রেস শীর্ষ নেতৃত্বের। এদিকে মোদীর শপথ অনুষ্ঠানে 8,000 অতিথি অংশ নিলেও যাচ্ছে না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। এ নিয়ে বিস্তারিত থাকছে রায়হান কবির শুভ্র ডেস্ক রিপোর্টে। ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব সোনিয়া গান্ধী রাজনীতিতে আত্মপ্রকাশের পর অনেকেই তাকে বিদেশিনী বলে করেছিলেন আক্রমণ। তবে গান্ধী পরিবারের রাজনীতির রাশ শক্ত হাতে দীর্ঘদিন সামলেছেন তিনি। জন্মসূত্রে ইতালিয়ান হলেও ভারতের রাজনীতির একাধিক টুইস্ট অ্যান্ড টার্ন এসেছে তাঁর হাত ধরেই। 1999 সালে প্রথমবার লোকসভার সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন সোনিয়া গান্ধী। এরপর থেকে টানা 25 বছর লোকসভার সদস্য হওয়ার পর এই প্রথমবার রাজ্যসভার সদস্য হিসেবে সংসদে গেছেন তিনি।
কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন জাতীয় কংগ্রেসের সাবেক এই সভানেত্রী। স্থানীয় সময় শনিবার সংসদের সেন্ট্রাল হলে কংগ্রেসের সংসদীয় দলের বৈঠকে কংগ্রেস চেয়ারপারসন হিসেবে সোনিয়া গান্ধীর নাম ঘোষণা করেন দলটির সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এরপর সেই প্রস্তাবে সম্মতি জানান বৈঠকে উপস্থিত কংগ্রেসের সদস্যরা। সংসদীয় কমিটির বৈঠকে সোনিয়া গান্ধীর পাশাপাশি উপস্থিত ছিলেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, শশী থারুর, অধীর চৌধুরী সহ কংগ্রেসের সকল সংসদ সদস্যরা। এদিন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে ইন্ডিয়া জোটের শরিকদের বিভিন্ন রাজ্যে ভালো ফল করার জন্য ধন্যবাদ জানিয়েছে কংগ্রেস। থ্যাংক ইউ, জয় হিন্দ। কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব যখন বঙ্গবিরোধী শিবিরের ভালো ফলের জন্য তৃণমূলের প্রশংসা করেছেন, তখন বহরমপুরের হারের জন্য মমতাকে দায়ী করেন অধীর চৌধুরী। বহরমপুরের যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনে আমার জয় নিশ্চিত ছিল। আমাকে হারানোর জন্য মমতা ব্যানার্জি আজ যে জঘন্য ষড়যন্ত্র করলেন, তাতে আমি হারতে পারি, কিন্তু আমার রাজনীতি, আমার ভাবনা, আমার আদর্শ হারিয়ে যাবে না। এদিকে গুছিয়ে আনা হয়েছে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানের সব আয়োজন। এই অনুষ্ঠানে যোগ দিতে এরই মধ্যে দিল্লিতে পৌঁছেছেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। তবে মোদীর শপথ অনুষ্ঠানে অংশ নেবে না তৃণমূল কংগ্রেস। শনিবার লোকসভার তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সদস্যদের সঙ্গে বৈঠকে এই কথা বলেন দলটির নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি এখন দিল্লি যাচ্ছি না। সরি, হাম जो गवर्नमेंट पूरा अनडेमोक्रेटिकली, अनकॉन्स्टिट्यूशनली, इलीगली गवर्नमेंट बना रहा है, हम उसको शुभकामना नहीं दे सकता है। आई एम सॉरी फॉर दैट। न्यू गवर्नमेंट अल्टीमेटली इंडियार ही होबे, बाट जे कोनो दिन थाके एकटू सामलाते दिन, एकटू देखते दिन निजेदेर কাকে কতটা সন্তুষ্ট রাখতে পারছে। অচিরেই কেন্দ্রের ক্ষমতা কংগ্রেসের হাতে চলে যাওয়ার যে ইঙ্গিত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা দিবাস্বপ্ন না বাস্তব, তা দেখতে করতে হবে অপেক্ষা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।